আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো মূলত নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। তো তার মধ্যে একটা ভাগ হচ্ছে প্রোক্যারিওটিক, ইংরেজি বাংলা দুটো মনে রাখবা। হ্যাঁ, এটা হচ্ছে প্রোক্যারিওটিক বা আদি কোষ। তোমরা খাতায় একটু নোট করো, এখানে কিছু বিষয় শিখার আছে। হ্যাঁ, বা প্রোক্যারিওটিক। এটা কিন্তু প্রাককেন্দ্রিক বলা হয়, এটা মনে রাখবে। এটার আরেকটা নাম হলো প্রাককেন্দ্রিক। যে কোনো ভাবে আসো তুমি যেন পারো, প্রাককেন্দ্রিক। প্রাককেন্দ্রিক তাহলে একই জিনিসের অনেক নাম হয়। এটা হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষ ইউক্যারিওটিক। এর আরেকটা নাম হলো সুকেন্দ্রিক। আচ্ছা, এখন দেখো যে এই প্রো মানে কি? প্রো মানে আদি আদি। আর ক্যারিওটিক কথাটা আসছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, ল্যাটিন শব্দ এটা। হ্যাঁ, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, মানে আদি নিউক্লিয়াস। আদি নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াস। হ্যাঁ, প্রোটিক। এটা কি ইউ মানে প্রকৃত, প্রকৃত। এখানেও তাই, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে প্রকৃত নিউক্লিয়াস। পৃথিবীতে আদিকোষ আসছে, এটা অন্নবয়ের তথ্য। কিছু অন্নবয়ের তথ্য, অ্যাডমিশন অন্নবয়ের তথ্য দেয়। হ্যাঁ, একাডেমিকে এই বই যথেষ্ট, কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে 20% হলেও অন্য লেখকের বই থেকে আসবে। সেগুলো আমি আগে নোট করে দেবো, কাজে সেই জন্য তোমাদের টেনশন নাই। তো এটা হলো 250 কোটি বছর আগে পৃথিবীতে আসছে, অন্য লেখকের বই আছে। তাহলে 250 কোটি বছর আগে পৃথিবীতে আসছে। আর এটা আসছে 350 থেকে 370 কোটি বছর। আদিবাসী আগে এসেছে। হ্যাঁ, আদিবাসী তো আগে আসবে। মানে ওই তাহলে তো এই ক্ষেত্রে ওটা হয়ে গেল স্যার। এটা আসছে না, এটা আসছে আদিবাসী আসছে 200। ও উল্টা 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 হয়ে গেছে। 350 থেকে 370, এটা উল্টা উল্টা হয়ে গেছে। এটা হলো 250 কোটি, 250 কোটি বছর। আদিকোষ থেকে আগে আসছে। আদিকোষ থেকে আগে আসছে। আদিকোষই রূপান্তরিত হয়ে প্রকৃত কোষ হয়েছে বলে ধারণা বৈজ্ঞানিকদের। হ্যাঁ, কিভাবে হয়েছে সেটা বৈজ্ঞানিকরা ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ, কিভাবে হলো সেটারও ব্যাখ্যা কিন্তু বৈজ্ঞানিকরা দিচ্ছে। বুঝছো, দেখো কিভাবে হয়েছে। এখন প্রকৃত কোষটা আগে বলি। প্রকৃত কোষ তো প্রাণী কোষ হোক আর উদ্ভিদ কোষ হোক, প্রকৃত কোষের নিউক্লিয়াস কি সুগঠিত, তাই না? ধরো সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস, এটা হলো প্রকৃত কোষের একটা প্রধান বৈশিষ্ট্য, এই নিউক্লিয়াস সুগঠিত। কিন্তু আদিকোষে কি হয়? যেমন আদিকোষে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াতে নিউক্লিয়াসটা সুগঠিত না। হ্যাঁ, বলো। হ্যাঁ, মানে তো এই এই যে বৃত্তাকার ধরনের একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস বলতে আসলে এটা নিউক্লিয়াস না, এটা হলো শুধু ক্রোমোসোম। কিন্তু এর বাইরে আবরণ, নিউক্লিয়ার আবরণ নাই। তারপর হলো নিউক্লিয়াস, এই যে ভিতরে একটা নিউক্লিয়াস, তাই না?
নিউক্লিয়াস মানে ছোট নিউক্লিয়াস সেটা নাই, তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম নাই, কিছুই নাই, তাই না? তবে একটা রাইবোজোম আছে। প্রকৃত কোষে তো রাইবোজোম থাকবে, আদি কোষে রাইবোজোম যেমন থাকে প্রকৃত কোষে রাইবোজোম থাকে। প্রকৃত কোষে নানান ধরনের কোষীয় অঙ্গন থাকে, আর আদি কোষে রাইবোজোম ছাড়া আর কোনো কোষীয় অঙ্গন থাকে না। এখন বলো তো কেন আসলে আদি কোষে সকল কোষীয় অঙ্গন নাই রাইবোজোম ছাড়া, আর প্রকৃত কোষে সকল কোষীয় অঙ্গন আছে? ওটাতে বিবর্তন হতে বিবর্তন হয়েছে। কিভাবে বিবর্তন হয়েছে এটা বৈজ্ঞানিকরা ব্যাখ্যা দিয়েছে। কিভাবে বিবর্তন হয়েছে পরিবেশের তাপমাত্রা কিভাবে বিবর্তন হয়েছে বলো দেখি তোমাদের। ওরা চাপ দেওয়া বাইরে চাপ হ্যাঁ ঝড় বৃষ্টি হতো, যারা বিশেষত তারপরে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের পরিমাণ বেশি ছিল, স্বাভাবিক ওরা চাপ তাপমাত্রা প্রভাব মানে চাপের বাইরে চাপ চাপে ফেলে দিয়েছে। পরিবেশগত কারণে। প্রকৃতির বাইরে আচ্ছা, তবে এটা হলো বাঙালি বৈজ্ঞানিকদের মন্তব্য হয়েছে আর কি। এবার দেখো যে বিদেশি বৈজ্ঞানিকদের মন্তব্যটা কি। তারা বলছে যে আদি কোষের সাথে আদি কোষের বিয়ে শাদী হতে পারে, এখনো হয় অবশ্য। আদি কোষের সাথে আদি কোষের বিয়ে শাদী হতে সন্তানের মাধ্যমে যৌনধারণ হতে পারে। তো যৌনধারণ হলে কি হয়? যৌনধারণ হলে এখনো হচ্ছে, এখনো যৌনধারণ হয়। যৌনধারণ হলে ধরো দুইটা ব্যাকটেরিয়া আদি কোষে ব্যাকটেরিয়ার মধ্যে যৌনধারণ হয় না। হ্যাঁ ব্যাকটেরিয়ার মধ্যে যৌনধারণ হয়। তো দুই ব্যাকটেরিয়ার মধ্যে যৌনধারণ হয়। তো যৌনধারণ হলে কি হয়? বিভিন্ন ভ্যারাইটিস তোমার হচ্ছে যে ব্যাকটেরিয়া তৈরি হয়। যৌনধারণ হলে বিভিন্ন ভ্যারাইটিস ব্যাকটেরিয়া তৈরি হয়। হ্যাঁ, তো তো বৈজ্ঞানিকরা বলছে যে যৌনধারণে যেটা হয় সেটা হলো এটা হচ্ছে যে টাকা তখন নাই, এটা সিলেবাসের বাইরে, এমনি জাস্ট জ্ঞান অর্জনের জন্য। হ্যাঁ, জানলা নেই আর কি। তুমি একটা বিষয় অন্যদের থেকে বেশি যখন জানবা তোমার খুশি লাগবে, আরে আমি এই জিনিসটা জানি, তুই জানিস না, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছো? তো সেই জন্য এখন যখন এরা যোগদান করে তখন হয় কি জানো, এর একটা অংশ স্থিত হয়ে যায়, স্থিত হয়ে যায়, এরও একটা অংশ স্থিত হয়ে যায়। দুটোই স্থিত হয় সমান সমান, স্থিত হয়ে একটার সাথে একটা টাচ করে, একটার সাথে একটা টাচ করে। তো করলে এটা বলে দেয় এটা একটা নালী তৈরি হবে, নালী তৈরি হবে। জনতার এই সিস্টেম নালী তৈরি হবে। নালী তৈরি হয়ে যাওয়ার পর যে এই ব্যাকটেরিয়ার ক্রোমোসোম অথবা এই ব্যাকটেরিয়ার ক্রোমোসোম, যে কোনো ব্যাকটেরিয়ার ক্রোমোসোমের একটা অংশ এর মধ্যে অথবা এইটার ক্রোমোসোম এর মধ্যে ঢুকে যায়। তো ঢুকলে কি হবে? ঢুকে যখন ঢুকবে তখন এর একটা অংশ ছিঁড়ে যায়, একটা অংশ ছিঁড়ে গেল, ছিঁড়ে যায়, এটা মনে করো ঢুকে যাচ্ছে, ঢুকে এখানে চলে আসছে। পরে এই ব্যাকটেরিয়ার ক্রোমোসোম বিশেষ এনজাইমের মাধ্যমে এর একটা অংশ ছিঁড়ে দেয়, ছিঁড়ে দিলে অন্য লিপিড করতে ভালো হয়, ছিঁড়ে দিলে এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে এই একটু বেশি পেয়ে গেল, ক্রোমোসোমের একটু বড় হয়ে গেল। এইভাবে করে বারবার আবার মনে করো আরেকটা ব্যাকটেরিয়ার সাথে বিয়ে হলো, আবার আরেকটা আদি কোষের ক্রোমোসোম এখানে ঢুকলো। এইভাবে ঢুকতে দেখা যায় একটা ব্যাকটেরিয়ার ক্রোমোসোম বিশাল লম্বা হয়ে গেছে, অনেক বড় লম্বা হয়ে গেছে। বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে তখন মনে করো সে কত লম্বা হয়ে গেছে, যে মনে করো যে বিশাল লম্বা হয়ে গেছে, বিশাল লম্বা হয়ে গেছে। হ্যাঁ, বিশাল লম্বা হয়ে গেছে। এক পর্যায়ে এই লম্বা যে ক্রোমোসোমটা আছে, এই লম্বা ক্রোমোসোমটা এক প্রান্ত ছিঁড়ে যায়, খুলে যায়, বৈজ্ঞানিক ধারণা। পরে এ কি করে? অনুলিপন ঘটায়। অনুলিপন মানে একটা থেকে দুইটা হওয়া, প্রতিরূপ গঠন বলে না? তো এই ক্রোমোসোমটা প্রতিরূপ গঠন করে করে অনেক বানায় দেয়, অনেক হয়ে যায়, বুঝছো? অনেক হয়। যখন অনেক হয় তখন ব্যাকটেরিয়াটা বুঝতে পারে যে আমি কিন্তু অনেক ভালো কিছু পাই গেছি, তো আমার একটু প্রোটেকশন দরকার। যেহেতু আমি ভালো অনেক কিছু পাইছি, মানে ক্রোমোসোম অনেক লম্বা লম্বা ক্রোমোসোম পাইছি, তো আমার প্রতিরূপ গঠন করলাম তো ঠিক আছে, কিন্তু আমার প্রোটেকশন দরকার। তখন সে এইগুলাই পেঁচায় দেয় এবং প্রোটেকশন আসতে শুরু করে দেয়। ও বুঝে যে আমার প্রোটেকশন দরকার, কারণ আমি তো খুবই দরকারি জিনিস পাই গেছি, আমার প্রোটেকশন দরকার। তখন সে তার চারপাশে একটা আবরণ দিয়ে প্রোটেকশন যুক্ত হয়ে যায়। এইভাবেই বৈজ্ঞানিক ধারণা, এইভাবে হলো আদি কোষ থেকে প্রকৃত কোষ হয়েছে। এখন বৈজ্ঞানিকরা বলছে, তাই আমরা এটা বিশ্বাস করছি। এটা রূপকথার গল্প হলেও বৈজ্ঞানিকরা বুঝতে বলছে। হ্যাঁ, এইভাবে তোমার যখন
এ যখন অনেক বড় হয়ে গেল তখন অনুরূপ গঠন করে অনেক গোলা হয়ে যায়, হয়ে যাওয়ার পরে বাইরে একটা আবরণ দ্বারা আবৃত হয়ে যায়। আবরণ দ্বারা আবৃত হয়ে ও চিন্তা করে আমি তো খুবই দরকারি জিনিসপত্র পেয়ে গেছি, তো আমার তো প্রোটেকশন দরকার যাতে অন্য কেউ আবার নিয়ে না নিতে পারে, তাই সে বাইরে একটা আবরণ তৈরি করে। এখন যে সমস্ত ব্যাকটেরিয়ারা যৌনতন্ত্রে অংশগ্রহণ করেনি, সবারই যে বিয়ে শাদী হয় তা তো না, কিন্তু অনেকেরই বিয়ে শাদী হয় না। তো যে সমস্ত ব্যাকটেরিয়া বিয়ে শাদী হয়নি তারা আজও ওই অবস্থায় থাকে। বর্তমান ব্যাকটেরিয়া হ্যাঁ, বর্তমান ব্যাকটেরিয়াগুলো এতে বিয়ে শাদী হয়, যৌনতন্ত্র হয়নি, তাই ওরা প্রতিদিবস হতে পারেনি। আর যাদের বিয়ে শাদী হচ্ছে তারা প্রতিদিবস হয়ে গেছে। হ্যাঁ, এখন বিয়ের সুফল। হ্যাঁ, বিয়ের সুফল। কিন্তু এখন কথা হলো আদিবাসী ক্রোমোসোম, তো মনে রাখতে হবে ক্রোমোসোম বলতে কি বোঝায়? ক্রোমোসোম বলতে কিন্তু বোঝায় ধরো এটা একটা ব্যাকটেরিয়াতে এখানে শুধুমাত্র বিট্টাদার ক্রোমোসোম আছে। ক্রোমোসোম বলতে বোঝায় কি জানো? যে ডিএনএ আর প্রোটিন এই দুটোকে একসাথে আমরা ক্রোমোসোম বলি। তার মানে ক্রোমোসোম যখন আমি বলবো তখন তুমি ধরে নিবা এর সাথে প্রোটিন আছে আর ডিএনএ আছে, ডিএনএ যোগ প্রোটিন, তাহলে এটা হলো ক্রোমোসোম। যখন ক্রোমোসোম বলবা তখন বুঝে নিবা এর সাথে ডিএনএ আছে আর প্রোটিন আছে। আর যদি ক্রোমোসোম না বলে শুধু ডিএনএ বলি তার মানে শুধু ডিএনএ, এখানে কোনো প্রোটিন টোটিন কিছু নাই। তাহলে এখানেও তাই, এখানে তোমার আছে হলো ডিএনএ আর প্রোটিন, এখানেও আছে কি ডিএনএ আর প্রোটিন। তো এখন কথা হলো যে প্রকৃত কোষে বলা হচ্ছে হিস্টোন নামক প্রোটিন থাকে আর আদি কোষে নন হিস্টোন প্রোটিন থাকে। এই জিনিসটা বলতে আদি কোষে নন হিস্টোন প্রোটিন থাকে, নন হিস্টোন প্রোটিন, আর প্রকৃত কোষে থাকে হিস্টোন প্রোটিন। প্রকৃত কোষে থাকে হিস্টোন মানে ক্রোমোজোম গঠনে হিস্টোন প্রোটিন। হ্যাঁ, ক্রোমোজোমের গঠনে হিস্টোন প্রোটিন থাকে। আদি কোষে ক্রোমোজোমের গঠনে হিস্টোন প্রোটিন থাকে না। আদি কোষে ক্রোমোজোমের গঠনে হিস্টোন প্রোটিন থাকে না। আবার কি নন হিস্টোন? হ্যাঁ, ওখানে নন হিস্টোন, আদি কোষে থাকে নন হিস্টোন। এখন দেখো কিভাবে থাকে। হিস্টোনের বাংলা অর্থ কি এটা বুঝতে হবে আগে। হিস্টোন প্রোটিনের বাংলা অর্থ কি? অনুমান দিতে বলো। এখন ব্যাকটেরিয়ার বিয়ে শাদী হয়েছে বলে আপনার রেজাল্ট যদি রেজাল্ট আপনাকে বলে যে আমাকে বিয়ে শাদী দিয়ে দাও আমি অনেক উন্নত হয়ে যাবো, তাহলে বলে যে পড়াশোনা শেষ হলো না চাকরি পালি না নাকি? আর ব্যাকটেরিয়াতে তো আর চাকরি বাকরি করতে হয়নি, ওরা বিয়ে শাদী করছে। হ্যাঁ, তাই না? আচ্ছা, হিস্টোন প্রোটিনের বাংলা অর্থ কি জানো? এর বাংলা অর্থ জাল প্রোটিন। হিস্টোন প্রোটিন মানে জাল প্রোটিন। হিস্টোন প্রোটিন মানে জাল প্রোটিন। তো জাল প্রোটিন আবার কেমন? খেয়াল করো, জাল প্রোটিন হচ্ছে যে হিস্টোন মানে তো জাল, তো প্রকৃত কোষে এর কিন্তু প্রোটিন আছে, এই লালগুলো মনে করো সেই জাল প্রোটিন, আর এর সাথে ডিএনএ থাকবে, এর সাথে ডিএনএ হয়ে প্যাচে থাকবে। প্রকৃত কোষে ডিএনএ বিশাল লম্বা, যৌনতন্ত্রের মাধ্যমে সেন্টিমিটার মধ্যে হতে পারে। হ্যাঁ বলো। সেন্টিমিটার মধ্যে হতে পারে। হ্যাঁ, সেন্টিমিটার মানে কি? এর প্রোটিন হচ্ছে একটা মানুষ যত না এর ডিএনএ হলো কত লম্বা, একটা মানুষ যত লম্বা তার থেকে 3 গুণ বেশি লম্বা। কিন্তু এত বেশি প্যাঁচায় থাকে যে এইটুকু ছোট্ট একটা আবদ্ধের মধ্যে থেকে যেতে পারে, এত প্যাঁচায় থাকে। এটা তো হ্যাঁ, একটা মানুষ যত লম্বা তার থেকে 3 গুণ বেশি লম্বা। একটা ক্রোমোসোম এতই, যেমন ধরো যে ঘুড়ি ঘুরে না, ঘুড়িগুলোর মধ্যে যে লাটার সাথে সুতাটা বাঁধা থাকে ওটা তো মনে করো 1 মুষ্টি, কিন্তু ওটা লম্বায় কত? বিশাল লম্বা না? ধর প্রায় 20 তলা 30 তলা সমান লম্বা। মানুষের সাথে সবকিছু পৃথিবীর খায় না। হ্যাঁ, তাই তো সবগুলো যদি যুক্ত করা যায় তাহলে একটা মানুষের থেকে 3 গুণ। এখন এটা তো ডিএনএ, ডিএনএ ডবল হেলিক্স, এটা ডবল হেলিক্স একটু দিতে হবে, একটু ডবল হেলিক্স, এটা ডবল হেলিক্স তো ডিএনএ তো ডবল হেলিক্স, তাই না? এটা তো ডবল হেলিক্স দিলাম।
এই জন্য বলে যে মানুষ আসলে এতগুলো সেল থাকে। তাহলে এবার একটু খেয়াল করো যে যখন এই যে লাল, এটার নাম কি? হিস্টোন। এটার নাম হিস্টোন। আর হচ্ছে এই যে কালোটা হলো ডিএনএ। কালো অংশটার নাম হলো ডিএনএ। তাহলে এই দুটো একসাথেই এর নাম হলো ক্রোমোসোম বা ক্রোমাটিন। আচ্ছা, ক্রোমোসোম আর ক্রোমাটিনের পার্থক্যটা কি বলতে পারবা? ক্রোমোসোম কোনটা, ক্রোমাটিন কোনটা? ক্রোমাটিন সিঙ্গেল আর ক্রোমোসোম ওটা এটা আলাদা, মানে একটা পেঁচানো অবস্থা থাকে তখন সেটা ক্রোমোজোম, যেটা ওই মানে মাইটোসিসে যখন বিভাজিত হবে বিভাজিত হবে তখন কি? ক্রোমাটিন। হ্যাঁ, দেখো এটার মাতৃভাষায় এগুলোর অর্থ না জানার জন্য গুলাই ফেলেছ আর কি। একটু মাতৃভাষা অর্থটা বুঝো যে ক্রোমাটিন এর বাংলা অর্থ কি? ক্রোমাটিনের বাংলা অর্থ এই ক্রোমা মানে ক্রোমোসোম, এই ক্রোমা মানে ক্রোমোসোম। আর এই যে টিন মানে হলো সুতা। তার মানে ক্রোমাটিন মানে ক্রোমোসোম যখন সুতার মতো, ক্রোমোসোম যখন ও তাহলে এটা থাকে আর তো হ্যাঁ, আর এটা ক্লিয়ার করো, ক্রোমোসোম যখন সুতার মতো তখন নাম হয় ক্রোমাটিন, তখন নাম হয় ক্রোমাটিন। তাহলে এই যে এখানে যে এইগুলোকে কিন্তু আমি ক্রোমাটিন বলবো, ক্রোমোসোম বলবো না, এটাকে বলবো ক্রোমাটিন। এটাকে কিন্তু ক্রোমোসোম বলবো না, এটাকে ক্রোমাটিন বলবো। ওই যে কোষ বিভাজনের সময় যেটা তুমি দেখতে পাও দুই পারে চলে যায় না, এটাকে ক্রোমোসোম বলবো। দুই পারে যায় তো নাকি? এটা এক পারে যায়, এটা এক পারে যায়, হ্যাঁ, ওই যে অ্যানামিক দশায়, হ্যাঁ, এইগুলো কিন্তু ক্রোমোসোম। তাহলে ক্রোমোসোমের বাংলা অর্থ কি? আচ্ছা, এটা গেলে এটা সারা জীবন মনে রাখতে হবে। বুঝছি লেখা? আচ্ছা, এবার ক্রোমোসোমের বাংলা অর্থ কি? দেখো এইখানে এই ক্রোমা মানে হলো, ক্রোমা মানে রঙিন, ক্রোমা মানে রঙিন, সম মানে বস্তু। তাহলে কি রঙিন বস্তু? এই জিনিসগুলোকে রঙিন বস্তু বলা হয়। আর ওই রঙিন বস্তুগুলাই যখন সুতার মতো তখন বলা হয় ক্রোমাটিন। ও ক্রোমোজোম দেখতে রঙিন। ক্রোমোজোম দেখতে রঙিন হয়, আর ক্রোমাটিন দেখতে রঙিন না, এটা হলো বর্ণহীন হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করো, সেটা হলো যখন একটা নিউক্লিয়াসে বিভাজিত অবস্থা না, যখন বিভাজিত অবস্থা না তখন ক্রোমোসোমগুলো সুতার মতো হয়ে থাকে, পাক খুলে সুতার মতো হয়ে থাকে। আর যখন বিভাজিত তখন এরা ভাঁজ হয়ে মোটা হয়। যেমন ধরো এটা একটু মোটা হয়েছে, কিন্তু অরিজিনালি এখানে যে ক্রোমোসোমগুলো আছে তারা কিন্তু এরকম দেখতে। তারা কেমন দেখতে? তারা কিন্তু এটা তো ভাঁজ, এটা ভাঁজও না। ধরো এখানে একটা হিস্টোন প্রোটিন, এখানে আরেকটা হিস্টোন প্রোটিন, এখানে আরেকটা হিস্টোন প্রোটিন, এখানে আরেকটা হিস্টোন প্রোটিন, এইভাবে ধরো হিস্টোন প্রোটিনগুলো আছে। এখানে তো ভাঁজ টাজ কিচ্ছু হয়নি, এটা তো দুইটা ডবল ভাঁজ হয়ে গেছে, এটা ভাঁজ হয়নি। হ্যাঁ, ভাঁজ টাজ কিছু হয়নি। তাহলে এরকম ভাঁজ না হয়ে এইভাবে এলোমেলো ভাবে আছে। যখন ক্রোমোসোম হয় তখন কি এটা আরো দুমড়ে যায়, আরো দুমড়ে যায়। এটা একটু মোবাইল দেখো না, এটা কি হয়? আরো দুমড়ে যায়। দুমড়ে গেলে কি মোটা হয়? দুমড়ে গেলে কি হবে? মোটা হবে। যেমন তুমি যদি একটা দড়ি বারবার ভাঁজ করো তাহলে তো খাটো হবে আর মোটা হবে না, খাটো হবে আর মোটা হবে। তখন সেখানে যদি রং দাও, রং ভালো করে ধারণ করবে। আর লম্বা সুতার একটা রং দিলে রং পড়ে যাবে, ভালো করে সুতাতে রং লাগবে না। তো যখন সুতার মতো তখন রং দিলে রং ধারণ করে না। আর যখন খাটো আর মোটা হয় বিভাজনের সময় তখন হচ্ছে বিভাজিত হওয়ার সময় খাটো মোটা যখন হয় তখন রং দিলে রং ধারণ করে, তাই এর নাম রঙিন বস্তু। আর এটা রং দিলেও রং ধারণ করবে না, রং দিলেও রং ধারণ করবে না। এটাকে বলা হচ্ছে যে ক্রোমাটিন, মানে ক্রোমোসোম যখন সুতার মতো। যেহেতু ক্রোমোসোম সুতার মতো তাই এর নাম ক্রোমাটিন। বুঝতে পেরেছো? তাহলে ক্রোমোসোম আর ক্রোমাটিনের মধ্যে পার্থক্য আছে। তো এখন বলো তো কেন
প্রকৃতপক্ষে হিস্টোপ্রোটিন থাকে আর আদিকোষে নন হিস্টোন থাকে? তার মতো না বলে না, এটা সুতার মতো কিন্তু তারপরে থাকে না। এটা সুতার মতোই, আদিকোষে সুতার মতোই কিন্তু তাও থাকে না। বলো। আচ্ছা দেখো, তুমি জরুরি নয় কোনো কথা বলতে, হ্যাঁ বলো যে একটু পরে কথা বলছি, হ্যাঁ কারণ কি এই জিনিসগুলো কিন্তু তোমাদের অজানা এবং এইটার কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। তুমি বলো, তুমি একটু পরে কথা বলছি, মানে কেউ যদি তোমাকে মেসেজে কথা বলে তাহলে, হ্যাঁ কথাই বলতে আমার বলে দেয়। হ্যাঁ আচ্ছা, কথাটা শেষ করো, তুমি শেষ করে তারপরে করো। আচ্ছা এখন দেখো, লং কোচিং আছে। হ্যাঁ ওটাই বলো। বলো যে 7টার সময় কথা বলছি। এই যা আমি করে দিয়ে আসছি, কাল সকালে নেবে না, সকালে দিয়ে আসবে। আচ্ছা, তো এবার দেখো যে কেন হলো আদিকোষে নন হিস্টোপ্রোটিন থাকে, কেন থাকে, এটার কারণটা কি? সায়েন্স মানে কিন্তু লজিক ছাড়া সায়েন্স হয় না, তাই না? তোমাকে লজিক্যালি ভাবতে হবে যে কেন এটা না, কেন এটা। তোমাকে যদি আমি এইটুকু একটা সুতা দিই, এইটুকু ধরো একটা সুতা দিই, তুমি কি বলবা এই সুতাটা দুমড়ে মুচড়ে যেতে পারে, গিট লেগে যেতে পারে, আমাকে একটা লাঠির সাথে পেঁচাতে, তুমি বলবো না। এই সুতা আবার কি কোনো কিছুর সাথে লাগাতে হয় না। কিন্তু যখন আমি বিশাল লম্বা সুতা দেবো, যেমন ঘুড়ি উড়াই, ওই ঘুড়ি উড়ানোর সুতা হলো একটা লাটার সাথে বাইরে রাখা হয় না, কেন? একটার সাথে একটা যেন গিট বেঁধে না যায়, তাই না? তো প্রকৃতপক্ষে এই যে ক্রোমাটিন মানে ডিএনএ আর প্রোটিন, এই ডিএনএ এতই লম্বা যে এই লম্বা জিনিসকে যদি এমনি রেখে দাও তাহলে গিট লেগে যাবে, একটা সাথে একটা গিট লেগে যাবে। আদি বুঝতে পারছো? গিট যেন না লেগে যায় তাই জায়গায় হিস্টোন প্রোটিন দিয়ে জালের মতো পেঁচাই রাখা হয়েছে, রাখা হয়েছে, বুঝতে পারছো? যাতে করে গিট লেগে না যায়। আর এটা এত ছোট জিনিসকে তুমি কি কিছু দেওয়ার দরকার আছে? এটা পাক খাবে না, এমনিতেও বৃত্তাকার, কাজে ওর পাক খাওয়ার কোনো সুযোগ নাই, ছোট জিনিস। তাই আল্লাহ কি করছে, ওখানে হচ্ছে যে প্রোটিনটা গায়ের সাথে লেগে থাকে, বাইরের দিকে গায়ের সাথে লেগে থাকে, এটার মধ্যে পাক খায় না, বাইরের দিকে কিছু প্রোটিন লেগে থাকে, সেই জন্য এর নাম ক্রোমোসোম। যেহেতু প্রোটিন তো আছে, প্রোটিন আর ডিএনএ মিলিয়ে তো ক্রোমোসোম, কিন্তু এটা নন হিস্টো, আর এটা দেখো এর প্রোটিনের উপরে ডিএনএ পেঁচে আছে, বুঝতে পারছো? এবং ডিএনএ একটা ডিএনএর সাথে আরেকটা ডিএনএ লাগবেও না, কারণ এটা নেগেটিভ চার্জ দূরে থাকে। আর হিস্টোন পজিটিভ নেগেটিভ লেগে আছে, আর এরা কিন্তু মিশতেও পারে না, কারণ পজিটিভ আর নেগেটিভ যে চার্জ আছে না, হ্যাঁ এর চার্জ আছে, হ্যাঁ প্রমাণ হয়েছে এখানে চার্জ আছে। আচ্ছা, এখানে এদেরও চার্জ আছে, কারণ এখানে তো তোমার ফসফরিক অ্যাসিড, এটা সেটা বিভিন্ন যৌগ কেমিক্যাল দিয়ে তৈরি করে। আমরা এটা এই অধ্যায় শেষে দিই। তাহলে এটুকু তুমি মনে রাখা তো, সেটা হলো যে কেন হচ্ছে প্রকৃত হিস্টোপ্রোটিন থাকে। তোমার ভুলাই যাবে না যদি তুমি লজিকটা জানো। তুমি ঘুরে গেলা, হাই আদিকোষে হিস্টোপ্রোটিন থাকে নাকি প্রকৃতপক্ষে হিস্টোপ্রোটিন থাকে, তুমি লজিক্যালি চিন্তা করো, আরে আদিকোষে তো ছোট্ট ক্রোমোসোম, ওর আবার কি দরকার লাটে কি দরকার, ওর আবার কেন লাগবে জাল প্রোটিন লম্বা জিনিস, তাই না? তখন তুমি হচ্ছে অটোমেটিকলি তুমি বলতে পারবে যে না, প্রকৃতপক্ষে হিস্টোপ্রোটিন থাকবে, বুঝতে পেরেছো? এবং হচ্ছে প্রকৃতপক্ষে কেন সকল কোষীয় অঙ্গ থাকে, আদিকোষে কেন থাকে না, ঠিক আছে? তাহলে সেটা একটু খেয়াল করো। প্রকৃতপক্ষে যত কোষীয় অঙ্গাণু আছে, সব কোষীয় অঙ্গাণু নিউক্লিয়ার আবরণের দিকে তৈরি হয়েছে বলে বৈজ্ঞানিকদের ধারণা। নিউক্লিয়ার আবরণের দিকে সকল কোষীয় অঙ্গাণু সৃষ্টি হয়েছে, নিউক্লিয়ার আবরণ থেকে। এখন এদের তো নিউক্লিয়ার আবরণ নাই, তাহলে কিভাবে কোষীয় অঙ্গাণু সৃষ্টি হবে? ওই জায়গায় কোনো কোষীয় অঙ্গাণু সৃষ্টি হয়নি। তাহলে প্রকৃতপক্ষে সকল কোষীয় অঙ্গাণু সৃষ্টি হয়েছে কারণ তাদের নিউক্লিয়ার আবরণ আছে, আর নিউক্লিয়ার আবরণ থেকে সব কোষীয় অঙ্গাণু সৃষ্টি হয়েছে, বুঝতে পারছো? কিভাবে সৃষ্টি হয়? যে মনে করো এখান থেকে প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হয়েছিল। তো আসলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিভাবে সৃষ্টি হয়? এর মধ্যে তো বিভিন্ন জিন আছে, জিনগুলো বিভিন্ন প্রোটিন তৈরি করে।
তো এই দিকে ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে এদিকে এইসব জায়গাতে আসতে শুরু করলে চাপের কারণে এখানে থলির মতো হয়ে একা একা হয়ে যায়। পরবর্তীতে এই জিনিসটার নাম হয় কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই জিনিসটার নাম হয় কি প্রোটিন থাকে, হ্যাঁ সমস্যা। হ্যাঁ প্রোটিন সংশ্লেষ রাইবোজোমে হয়, কিন্তু এটা প্রোটিন তৈরি হয়েছে, প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। ওকে, এটা হয়ে গেল কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর নাম আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন বলছি বলতো? রেটিকুলাম মানে একটা গঠন এন্ডোপ্লাজমিক মানে কি জালিকার মতো। কিছুটা কাছাকাছি হয়েছে কিন্তু। হ্যাঁ, আগে বলো চেষ্টা করো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাম কেন দিলাম? কারণ দেখো সাইটোপ্লাজমে বাইরের দিকে কম ঘন, বাইরের দিকে বেশি ঘন হয়, বাইরের দিকে কম ঘন, কিন্তু ভিতরের দিকে হয় কম ঘন। ভিতরের দিকে কম ঘন, বাইরের দিকে প্রচুর ঘন তরল পদার্থ হয়। বাইরের দিকটাকে বলা হয় একটোপ্লাজম, ভিতরের দিকটাকে বলা হয় এন্ডোপ্লাজম। তাহলে এন্ডোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম, ভিতরের সাইটোপ্লাজম। তাহলে ভিতরের সাইটোপ্লাজমে যদি জালের মতো কিছু থাকে তাহলে আমি বলবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটি মানে জালিকাকার, কুলাম মানে ছোট ছোট জালের মতো গঠন, এই জন্য নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠন। দেখো কোষের ভিতরে সাইটোপ্লাজমের বাইরের দিকটা বেশি ঘন হয়, সলিড হয় বেশি। প্রোটোপ্লাজম কি জানেন স্যার? তো প্রোটোপ্লাজম এর পরের টপিক মানে তৃতীয় নম্বর ক্লাসে প্রোটোপ্লাজম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তুমি যেহেতু কোশ্চেন করলে তাও জেনে রাখো। প্রোটোপ্লাজমে একটা কথা মনে রাখবা, প্রোটোপ্লাজম মানে পুরাটা। পুরাটা মানে কি? যে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সব কিছুকে মিলে প্রোটোপ্লাজম বলে, বুঝছো? এমনকি কোষঝিল্লি সহ কোষের মধ্যে যাবতীয় সজীব বস্তুকে প্রোটোপ্লাজম বলে। আর সাইটোপ্লাজম হলো নিউক্লিয়াস বাদ দিয়ে কোষঝিল্লির মধ্যে ঘেরা যে অংশটা, এটা হলো সাইটোপ্লাজম। তাহলে প্লাজম কথাটা আসলে প্লাজমা থেকে, প্লাজমা মানে গঠন বা রূপ বা আকার এরকম বোঝায়। হ্যাঁ, কোষের আকার, কোষের গঠন। তাহলে এটা একটোপ্লাজম, এই ভিতরে কোন কোন, এটা হলো এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজমে জালের মতো গঠন, তাই এর নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটি মানে জালিকাকার, রেটি মানে জালিকাকার, বুঝছো? তাহলে প্রকৃত কোষে কেন সকল কোষীয় অঙ্গ থাকে? কারণ এদের নিউক্লিয়ার আবরণ আছে, আর নিউক্লিয়ার আবরণ থেকে সব কোষীয় অঙ্গ সৃষ্টি হয়। এজন্য প্রকৃত কোষে সকল কোষীয় অঙ্গ পাওয়া যায়, আদি কোষে পাওয়া যায় না। কারণ আদি কোষে যেটা দিয়ে তৈরি হবে সেই ফ্যাক্টরি তো নাই, সেই ফ্যাক্টরি তো নাই, মানে নিউক্লিয়ার নাই, তাহলে তৈরি হবে কি করে? হতে পারলো না, বুঝলি? এটা হলো বিষয়, ঠিক আছে? তাহলে মূল আলোচনা আমি করে ফেলছি। এখান থেকে অ্যাডমিশনে বোর্ড পরীক্ষায় কি কি কোশ্চেন আসছে এইগুলো হচ্ছে আলোচনা করব। তোমরা হচ্ছে পরীক্ষাটা দিয়ে না বোঝা কি কি পাচ্ছ সেটা আমাকে বলবা। হ্যাঁ, এখানে তাও দেখি তোমাদের না বোঝার মতো কি কি বিষয় থাকতে পারে। এখানে একটাই হলো নিশ্চয় না নন নিশ্চয়, ছাড়া বাকিগুলো তোমরা বুঝতে পারবে আর কি। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে এই যে এই অংশের মধ্যে আর কিছু আশা করি না বোঝার কিছু নাই, এগুলো করতে হবে। তবে রাইবোজোম নিয়ে একটু কথা আছে, একটু পরীক্ষা। এখানে রাইবোজোম নিয়ে একটু কথা আছে। হ্যাঁ, এই যে সুদ্রেস আর এইচএস, এটা পরীক্ষায় থাকবে কিন্তু। সুদ্রেস এইচএস এটা কিন্তু থাকবে। হ্যাঁ, যখন তুমি আসলে যত ডিপলি পড়বা তখন তোমার ভালো লাগা বাড়বে এবং তোমার পড়াশোনার প্রতি ভালোবাসা বাড়বে। আর যখন তোমার পড়াশোনার প্রতি ভালোবাসা বাড়বে তখন তুমি অনেক অসাধ্য কিছু সাধন করতে পারবে। এই যে স্যার জীববিজ্ঞান পরীক্ষা শেষে, হ্যাঁ, এই যে হ্যাঁ, কি পরীক্ষা আছে? হ্যাঁ, কি পরীক্ষা আছে? আর হলো হায়ার মানে কোনটা না বায়োলজি হয়ে গেছে, বড় ভাই একটা পরীক্ষা আছে। হ্যাঁ, অ্যাডমিশন আছে। আমার বড় ভাই তো অ্যাডমিশন কমার্স নলেজ ছিল, যোগ্যতা পরীক্ষা দিন বুঝে যাচ্ছে স্যার 10টা থেকে বেশি হবে, ভাই পড়তে বসবে না, হচ্ছে ঘুমাই সকালবেলা যাওয়ার নিজের কেউ যদি নিজের ভাগ্যটাকে নষ্ট করে ফেলে, কিন্তু আসলে মা বাবা বা অভিভাবক বলে কাজ হবে না, নিজের ভাগ্য নিজেকেই করতে হবে, তাই না? আল্লাহ বলছে আমি কারো ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। তো মানে কাজে আল্লাহকে দোষ দিয়ে লাভ নাই, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তাই না? যে হলো যার যার ভাগ্য তাকে তৈরি করতে হবে, বুঝতে পারছো? যেমন ধরো যে
তবে আল্লাহর কাছে সবাই বর্তমান তো এই জন্য সুবিধা। তখন ধরো ডাক্তার বলে যে ধরো কারো ক্যান্সার হয়েছে, ডাক্তার হয়তো বললো আপনি আর 3 মাস বাদে, 3 মাস বাদে মরে গেছে। এখন কি দোষ কি ডাক্তারের না রোগী? রোগী ক্যান্সার হয়েছে তাই তো মারা গেছে, তাই না? এখন কি যাই বলবে আপনি বললেন যে 3 মাস পর মারা যাবে তাই মারা গেছে, আপনি দোষী তাই বলবে? তো আল্লাহর কাছে সবাই বর্তমান হওয়ার কারণে আল্লাহ তো সবটাই বুঝতে পারছে। যেমন ধরো কেউ ধরো আত্মহত্যা করছে, তাই না? এখন মানুষ বলবে যে আত্মহত্যা ওর মৃত্যু এইভাবে লেখা ছিল, বিষয়টা তা না। আল্লাহ চোখে ধরো 80 বছরের হায়াত দিত, আল্লাহ দেখছে, আল্লাহ সবাই বর্তমান, আল্লাহ দেখছে যে ও 20 বছর বয়সে প্রেমে থাকাকে আত্মহত্যা করে, আল্লাহ তো কাউকে জোর করে বাধা দেবে না। তখন আল্লাহ 80 থেকে কাটে 20 বছর সিলভারে দিয়ে যা আল্লাহ তো জোর করে বাধা দেবে না। ধরো আল্লাহ তোমাকে হায়াত দিলে 90 বছর, আল্লাহ দেখলো যে এই ছেলেটা সিগারেট খাবে, যা 20 বছরের হায়াত কমাই দিলাম 70 বছর, যা। মানে সবই তো আল্লাহর কাছে বর্তমান, ওইটা অ্যানালাইসিস করে দেখে ঠিক ওই অনুযায়ী মারি দেয়। হ্যাঁ এমন ঘটনা হয়ে যাবে তাও বেঁচে থাকবে না, অনেক আছে এরকম যে হ্যাঁ মানুষ সেটা বেশি হ্যাঁ অনেক সময় যে আল্লাহর তৌফিক বলে একটা কথা আছে না, যে অনেক সময় দেখা যায় খারাপ কাজও আল্লাহর তৌফিক লাগে, ভালো কাজও আল্লাহর তৌফিক লাগে, বাস্তবিক তাই। খারাপ কাজও অনেক ভালো ছেলেরা অনেক সময় খারাপ কাজ করার তৌফিক পায় না, আল্লাহ প্রথমে বাধা দেয়। যখন বেশি খারাপ হয়ে যায় তখন বাধা দেয় না, আল্লাহর খারাপ লাগে যে আমার এটা ভালো বান্দা, এরকম হয়। আচ্ছা তাহলে যেটা বলছিলাম যে আদিবর্ষের আয়োজন, এটা কিন্তু আদিবর্ষের আয়োজন শব্দটিতে এটা একটু বুঝতে হবে, আর প্রকৃতবর্ষের আয়োজন HPS এটা একটু বুঝতে হবে। হ্যাঁ, এই এস হলো একজন বিজ্ঞানী, নাম হলো হেলবার্গ, অনেকে সোহেলবার্গ বলে, সোহেলবার্গ, এস আছে তো তাই, কিন্তু আসলে উচ্চারণ হলো হেলবার্গ, কিন্তু নামের প্রথমে এস আছে তাই সোহেলবার্গ বলে। তো ওই বৈজ্ঞানিক দেখলো যে আদিবর্ষের আয়োজন ছোট সাইজের হয়, তো তিনি চিন্তা করলেন যে এটা ছোট সাইজ, তাহলে এখানে একটা সহগ দিই, আর আমি যেটা আবিষ্কার করলাম তাহলে আমার নামে প্রথম অক্ষর থাকবে। কি রে আল্লাহ, বিজ্ঞানী কাজ মনে কাজছিল নাকি? প্রযুক্তি নাই এখানে, যদি এটা সাইজে ছোট তাহলে আমি একটা সহগ দিই, একটা অঙ্ক বসাই দিই, এটা নিয়ম হতো যে এটা চলে এক অংশটা দিয়ে সেটা না ওটা করছে তো 40 এসেরও আছে, আয়োজন তো অনেক রকমের আছে, সবটাকে একরকম আয়োজন আর এক একটাতে ভাগ অনেক ভাগ আছে। যেমন ওই বৈজ্ঞানিক দেখলো সৌন্দর্যের যে আয়োজন এটা দুইটা খণ্ড আছে, একটা খণ্ড হলো 50 আর একটা খণ্ড হলো 30, তাহলে যোগ করলে তো 80, কিন্তু খণ্ড কিন্তু এরকম। তিনি বললেন এটার কারণ হলো 50 আয়োজন দেখতে এরকম আর 30 আয়োজন দেখতে পারে এরকম। এরা সাধারণত আলাদা থাকে, একটু দূরত্ব বজায় নিয়ে থাকে। যখন এরা বিক্রিয়া অংশগ্রহণ করে না, যখন বিক্রিয়া অংশগ্রহণ করে তখন এই জিনিসটা ভিতরে ঢুকে যায়, যার জন্য আয়তনটা কমে যায়। কিন্তু আসলে এরা আলাদাভাবে দেখলে এরা বেশ আয়তনে বড়ই, 50 আর 30, কিন্তু যখন বিক্রিয়া অংশগ্রহণ করে দুজন একসাথে আসে তখন আয়তন ছোট হয়ে যায়। বুঝতে পারছেন? আর প্রকৃতপক্ষে এই যে এটা আবার বললেন যে একটা 60 আর একটা 40 হ্যাঁ, কিন্তু এটা বললেন যে এটা হলো আয়তনের ভিতরের দিকে অনেক গভীর খাস, এরকম খাস। যখন এটা বিক্রিয়া অংশগ্রহণ করে তখন ওর ভিতরে ঢুকে যায়, এর ভিতরে ঢুকে যায়, তার জন্য আয়তন কমে 80 হয়ে যায়। তাহলে এই দুইটা উপায় তো এটাও পরীক্ষায় খুব আসে। তাহলে আগামী দিন দুই কোষের আয়তন এটুকু করবা, তো ওদেরকেও বলে দিও। ওই যে তোমাদের একটা গ্রুপ খুলো, যে মেসেঞ্জার না হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনটা? হোয়াটসঅ্যাপ। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে খুলতে পারো, তুমি পারো না? তুমি পারো, সবাই পারে। আচ্ছা, মোবাইল আছে কার কাছে? বাসায় আছে। আচ্ছা, তাহলে একটা গ্রুপ খুলে যে গ্রুপটা লিখতে হলো যে শান্ত বায়োলজি রবিবার 6টা। হ্যাঁ হ্যাঁ, তোমার মেসেঞ্জার না, তোমার হচ্ছে মেসেঞ্জারের ইয়ে কি? ও বন্ধ করে